পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ ফজলিনুর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন বিদ্রোহী নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি, যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি, তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল। প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, না হলে ঝুঁকি থাকবে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে, আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়, সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। হাসিনাকে তৈরি করলেন কি একজন স্বৈরাচারী এবং মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তিতে রূপান্তরিত করলেন। ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য যা যা করা দরকার তাই তিনি করেছেন। তিনি যেটা বলছেন যে সম্প্রতি ঢাকায় একজন মিত্র হারানোর ঢাকা দিল্লির অন্দরমহলে বিশৃঙ্খলার জন্ম দিয়েছে বলে মনে হয়। এটা আসলে ভারতীয়রা কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনার পতন হতে পারে, এবং সেটা ধারণা করতে পারে নাই বলেই তারা আসলে তাদের সকল ডিম একটা ঝুড়িতে রেখেছে, কোনো অপশন তারা খোলা রাখেনি। এমনকি আমাদের সুশীল সমাজে, গণমাধ্যমে যারা খানিকটা ডিসেন্ট ভয়েস শেখ হাসিনার ক্রিটিক করেছেন, সেই সূত্র ধরে ভারতকেও কোথাও কোথাও কখনো কখনো সমালোচনা করেছেন যে তোমরা ঠিক কাজটা করছো না। তাদের সঙ্গেও ভারতীয়রা, না ভারতীয় হাইকমিশন ঢাকায়, না দিল্লি থেকে কোনো রকমের সংযোগ ছিল না, বরং যাদের সঙ্গে সংযোগ ছিল সেটাকেও তারা কেটে দিয়েছিলেন। ধীরে ধীরে যেন বেরিয়ে আসছে থলের বিড়াল। প্রিয় দর্শক শ্রোতা, পিলখানা হত্যাকাণ্ডের কথা হয়তো আপনারা কেউ ভুলে যাননি। ইতিমধ্যে কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন কিছু প্রমাণ জোগাড় হচ্ছে। শেখ হাসিনার আর হয়তো রেহাই নেই। প্রিয় দর্শক শ্রোতা, এবং কি বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ করেছেন এবং তার সাথে সাথে আরও অনেক উপদেষ্টা শপথ করেছেন, তো এই শপথ ভেঙে দিতে বললেন এবং রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অচিরেই পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক, সেটা হলো ভিপি নুরুল হক নূর, এবং কি তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো বিস্তারিত আপনারা দেখবেন, আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতেই হয়তো সবগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষগুলো খণ্ড বিশেষ আপনাদেরকে দেখিয়েছি। তো এবার বিস্তারিত আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যারা নতুন হয়ে থাকেন, আশা করি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি, যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি, তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল। প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, না হলে ঝুঁকি থাকবে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে, আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। এখানে সম্পদ লুট হয় নাই, কিছু হয় নাই, দু একটি ঘটনা ঘটেছে, সেটি হিন্দুদের কারণে নয়, হিন্দুর পরিচয় না, সংখ্যালঘুর পরিচয় না, আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে দু একটি ঘটনা হয়েছে। কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না, সবাই কাজ করছে। তারেক রহমান সাহেব এই পরপরই 5 তারিখের পরপরে আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে, আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পাহারা দিতে পারেন। তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলেরা দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে, এই আপনার গদির মিডিয়াগুলো, কাজী ষড়যন্ত্র থেমে নাই। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের লুটপাট করার জন্য আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে, রাজনৈতিক পরিচয়। এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে, এদের কারণে আমরা কলঙ্কিত হব। আমাদের দিকে আঙুল তুলবে অলরেডি অনেক বলা শুরু করছে, কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে, এরা কারা? কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, আমাদের সহযোগিতা চেয়েছে, আমাদের সহযোগিতা আমরা করবো। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিষ্কারভাবেই বলতে চাই, বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে। কাজেই অনতিবিলম্বে অবশ্যই আপনাদেরকে
একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে। আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সময় দিব। কিন্তু একটা নির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে, বিদেশি বিনিয়োগ বলেন, বর্তমান বিপ্লবোত্তর পরিস্থিতি বলেন, সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে। এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই, পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে। কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে, পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে। প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু নৈরাজ্য চলবে। দ্বিতীয়ত, আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে 15 আগস্টের ছুটি বাতিলের বিষয়। অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে, তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি, কিন্তু তার মতো এই যে এখানে যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয়। এতগুলো মানুষ মারা গিয়েছে, পেরেছে আওয়ামী লীগ 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে। কাজী উলফাত ভাই, সাদিক ভাই সহ মুক্তিযোদ্ধা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন, আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন। আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে অনতিবিলম্বে আপনারা একটা টিম করে আমরা তরুণ আপনাদের সাথে কাজ করবো, ভলান্টিয়ার হিসেবে আপনাদেরকে সহযোগিতা করবো, তাদেরকে সহযোগিতা করা। শেখ মুজিবের আপনার মৃত্যুবার্ষিকীতে 450 কোটি টাকা বাজেট হয়, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে 21 টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল 4-5 বছর আগে, পানি টানে আরেক বাড়ির কামলা দেয়। এই মুক্তিযুদ্ধের চেতনা আছে, মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করে হয়েছে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন, আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, সবকিছু তারা পরিবর্তন করে গেছে। আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম, এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। খালি পরিষ্কারভাবে জার্মানিতে, ইটালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা, সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে। অবশ্যই আওয়ামী লীগ বাধিত গত নির্বাচনেও 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমি বিএনপি করি না, আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম, রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি। কাজে সমস্ত রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে, মৌলিক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে, তারা যুগপৎ আন্দোলন করেছে, অনেক রাজনৈতিক দল আছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু মাত্র ক্ষতি হবে না, কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে, বিপ্লব উত্তর, গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে, দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, তোমরা গত 15 বছরে গুম, খুন, নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিল। তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি। কাজী তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো, আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো, তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না। আমরা পরিষ্কার কথা, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেই সম্পর্ক হবে দুদেশের নাগরিকের স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়। ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন পরিষ্কার হবে, তোমাদের 7 সিস্টার্স কনসার্ন আমাদের পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকেই অস্থিতিশীল করে যাচ্ছ। এইখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যে মন্দিরে হামলা, পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে অস্থির করার চেষ্টা করেছো। এইগুলো যদি পরিহার না করো, বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী, বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, মারা গেছে যারা শ্রমিক, ওই জ্বালাইয়ের কাজ করে, সবজি বেচে, হকারি করে, এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্রদের সাথে কৃষক, শ্রমিক, আপামার জনসাধারণ অংশ নিয়েছে। সরকার যদিও বলেছে তারা তালিকা করছে, আমি সরকারের প্রতি দাবি জানাবো অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ, পাশাপাশি হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে, কারণ সরকারি কাজ সবসময় পরিপূর্ণভাবে। হাসিনাকে তৈরি করলেন কি? একজন স্বৈরাচারী এবং মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তিতে রূপান্তরিত করলেন। ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য যা যা করা দরকার তাই তিনি করেছেন। ইনি হলেন সেই ABM খায়রুল হক, যাকে ঘৃণা করতেও ঘৃণা হয়। আজ 17ই আগস্ট 2024, ইত্তেফাক পত্রিকার একটা শিরোনাম, নির্বাচন ব্যবস্থার সংকটের কারিগর ABM খায়রুল হক, যিনি ছিলেন বাংলাদেশের একসময় প্রধান বিচারপতি, অর্থাৎ 2011 সালেও
তিনি প্রধান বিচারপতি ছিলেন। বিষয়টা হচ্ছে এখানে যে কেন তাকে নির্বাচনী ব্যবস্থার সংকটের কারিগর বলা হলো, এবং এটা সম্পর্কে বলার পরে আপনাদের কাছে মনে হবে যে তিনি একজন বাটপার বিচারক, তিনি একজন জালিয়াতির বিচারক, তিনি একজন দুর্বৃত্ত বিচারক এবং স্বৈরাচার সরকারের দোসর বিচারক। মোটামুটি এভাবেই তাকে উপস্থাপন করা যায়। সব কথাটা একত্র করলে বলা যায় বাংলাদেশের ইতিহাসে বিচারপতিদের যে ইতিহাস বা বিচারপতিদের যে সমাজ, তার ভিতরে এই একজন বিচারক ছিলেন যাকে কুলাঙ্গার বিচারপতি বলা যায়। কেন বলছি? দেশবাসী সবাই জানেন যে 1996 সালে খালেদা জিয়া যখন ক্ষমতায়, তখন তিনিও এর আগের যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা হয়েছিল আমাদের, সেইটাকে কুক্ষিগত করে, সেটাকে পুঁজি করে, এবং তত্ত্বাবধায়ক সরকার তো হয় নাই তখন ছিল যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার যেটা এরশাদের সময় যে 3 দলের যে রূপরেখা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যখন নির্বাচন করে 96 সালের যখন খালেদা জিয়া ক্ষমতায়, তখন একটা তীব্র আন্দোলন হলো যে এটাকে তত্ত্বাবধায়ক সরকার পার্মানেন্ট করতে হবে, সংসদে এটার সন্নিবেশিত করতে হবে। এবং এইটা খালেদা জিয়া গড়িমসি করলেও একসময় প্রবল জনচাপের ইয়েতে একটা পর্যায়ে তাকে তড়িঘড়ি করে নির্বাচন করতে হয়, তড়িঘড়ি করে নির্বাচন করে সেই নির্বাচনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারটা বিল পাশ করতে হয়, এবং সেই মোতাবেক 1996 সালে 13তম সংশোধনীর মাধ্যমে সংসদে সংবিধানের মধ্যে এটাকে সংযোজন করা হলো যে নির্বাচনগুলো সব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেই মোতাবেক এরপরে যখন 2006 মেয়াদ শেষ হলো, 111 আসলো, 111 আসার পরে একটা সময় 2008-এ নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেখানে এই আওয়ামী লীগ ক্ষমতায় গেল। এবং আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর একটা প্রশাসন XYZ কোনো কিছু ব্যক্তিকে দাঁড়া করাই দিয়ে তারা এটাকে হাইকোর্টে রিট আকারে নিয়ে গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা দরকার ইত্যাদি ইত্যাদি কারণ দেখে। যাই হোক, হাইকোর্ট হয়ে যখন এটা অ্যাপিলেট ডিভিশনে আসলো, অ্যাপিলেট ডিভিশনে আসার পর কী করলো, তখন প্রধান বিচারপতি হলেন এই ABM খায়রুল হক। তিনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হলো, তবে পরবর্তী দুটো নির্বাচন বলতে তখন 9ম সংসদ চলমান ছিল, পরবর্তী দুটো বলতে 10ম এবং 11শ, এই দুইটা সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে হতে পারে বলে মন্তব্য করেছিলেন বিচারপতি ABM খায়রুল হক নেতৃত্বে 4:3, মানে 4 জন মত দিয়েছেন, 3 জন বিপক্ষে মত দিয়েছেন। যাই হোক, সেই ভিত্তিতে নির্বাচন হতে পারে পরবর্তী দুটো, অর্থাৎ 10ম এবং 11তম সংসদ নির্বাচন। এটা ছিল সংক্ষিপ্ত, এবং বলছিল যে সংসদ যদি চায়, এই রায়টা দিয়েছিল 2011 সালের 10ই মে। কিন্তু 2011 সালের 10ই মে এই রায় যখন দেওয়ার পরপরই তত্ত্বাবধায়ক সরকার, তখনকার যে 9ম সংসদ, সেই সংসদে আজকের যিনি পলাতক প্রধানমন্ত্রী তার নেতৃত্বে, এটা তো ওয়ান ম্যান শোয়ের দেশ, তার নেতৃত্বে এটাকে বিল আকারে সংসদে আনা হইল, এবং 2011 সালের 30শে জুন 9ম সংসদের সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্ত করা হইল বা বাতিল করা হয়। এটা কিন্তু সংক্ষিপ্ত আদেশ, পূর্ণাঙ্গ রায় না। এই পূর্ণাঙ্গ রায় হওয়ার আগেই উনি 2011 সালের 30শে জুন এটা করে ফেললেন। 2011 সালের 10ই মেয়ের যে সংক্ষিপ্ত রায়, তার ভিত্তিতে এটা পারে না। সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কিচ্ছু করা যায় না, পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হয়। যাই হোক, তড়িঘড়ি করে ফেললেন। করার পর কি হলো, এর 16 মাস পর, মারাত্মকভাবে এটা দেশবাসীকে জানানো হচ্ছে, এর 16 মাস পর 2012 সালের 16ই সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। সেই রায়ের নেতৃত্ব দেন কি বিচারপতি হিসেবে ABM খায়রুল হক। ABM খায়রুল হক কিন্তু তখন প্রধান বিচারপতি না, প্রধান বিচারপতি তখন তিনি নন। অথচ তিনি তখনকার যারা অ্যাপিলেট ডিভিশনে ছিল তাদের উপরে গিয়ে খবরদারি করেন এবং তাদেরকে সাথে নিয়ে উনি রায় লিখেন। সেই রায়টায় কি লেখেন, আপিল বিভাগের ওই রায়ে পরবর্তী দুটো নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে যে কথাটা ছিল, সেটাকে বাতিল করে দেয়। অপরাধগুলো আপনি দেখেন, যারা দেশবাসীকে আমি জানাচ্ছি। 1 নম্বর হলো, সংক্ষিপ্ত রায়ের পর সংবিধান সংশোধন করা যায় না বা সেটাকে এক্সিকিউশনে নেওয়া যায় না। তারপরে 16 মাস পর যখন দিলেন, তখন তিনি বিচারপতি নন, অবসরে চলে গেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি তারা রায় দিতে পারে না, তাহলে তো এখনও তারা রায় দিতে পারেন, ওই যে শামসুদ্দিন চৌধুরী মানিক ঘুরতেছে, সেও তো রায় দিতে পারে। সে অনেক রায় দিছে টকশোতে গিয়ে, রাজাকারের বাচ্চা, তুই রাজাকারের বাচ্চা, অমুকের রাজাকারের বাচ্চা, ইত্যাদি ইত্যাদি। ওগুলা রায়, তাদের বিবেচনায় রায়, তারা হলে দলিল, যা বলে তাই মানতে হবে। এখন আসেন, তাহলে টোটালটা অবৈধ। 1 নম্বর আংশিক রায় যা ছিল, পূর্ণাঙ্গ রায় তাই থাকতে হবে, অর্ডার পোর্শনটা। কিন্তু সেখানে কিন্তু পরবর্তী 2টা নির্বাচন হতে পারে, সেটা ফেলে দিলে কিন্তু নতুন রায় হলো। এদিকে নতুন রায়, আবার উনি তখন বিচারপতি নন, অ্যাবসলিউটলি অবৈধ। সেইটার উপরে ভিত্তি করে তাহলে সংক্ষিপ্ত রায়ের উপরে সংবিধান সংশোধন করা যায় না, ওটা অবৈধ। আবার পূর্ণাঙ্গ রায় যদি সে বাদ দিয়ে দিলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রয়োজন নাই দুটো নির্বাচন, তাহলে ওই রায়ের কোনো অর্থ নাই। কিন্তু বহাল থাকলে কিন্তু ওই রায়টাই 2011 সালের 10ই মে যেটা দিছে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম ব্যক্তি যাকে বলা যায়, মানুষ হিসাবে আমার কাছে মনে হয় এর চেয়ে নিকৃষ্ট মানুষ বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। তিনি সেটাকে কাজে লাগাইলেন।
এবং কাজে লাগানোর পরে কি হলো, এই পদ্ধতির মাধ্যমে কি করলেন, 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন হয় এবং পলাতক স্বৈরাচার হাসিনা একাধারে 15 বছর ক্ষমতায় থেকে 16তম বছরে পালায়ন করে। এখন আসেন, খায়রুল সাহেব পেয়েছেন কি? মানে কত নিম্ন শ্রেণীর হইলে, কত জঘন্য কুলাঙ্গার হলে পরে তার রিমুনারেশন কি মিলছে? তার রিমুনারেশন মিলছে, পুরস্কার হিসেবে পেয়েছেন কি উনি? আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন, অথচ প্রধান বিচারপতিতে অবসরে গিয়া তারপর রায় দেন এটা অবৈধ, সব কিছু একটা অবৈধ। শুধুমাত্র স্বৈরাচারী হাসিনার কাছে গিয়ে বলছে আপনাকে রাখার জন্য পাকাপোক্ত ব্যবস্থা করবে। আমি জানি না এর বাইরে অর্থনৈতিক সুবিধা পাইছে কিনা, এবং এই সমস্ত লোক টাকা ছাড়া কিছু বোঝে বলে আমার কাছে মনে হয় না, এরাও ওদের টাকার পাহাড়। যাই হোক, কি করলেন উনি? এটা করে কি করেছেন উনি? এটা করে উনি কি করেছেন সেটা বলি। উনি ধ্বংস করলেন নির্বাচনী ব্যবস্থা, উনি ধ্বংস করলেন মানুষের ভোটের অধিকার, ধ্বংস করে দিলেন দেশের বাক স্বাধীনতা, মানে কেউ কথা বলতে পারেনি, কথা বললি ধ্বংস করে দিলেন পত্রিকার স্বাধীনতা, কারণ এগুলোর বিরুদ্ধে কেউ প্রপারলি লিখতেও পারেনি, বলতেও পারেনি। এবং হাসিনাকে তৈরি করলেন কি? একজন স্বৈরাচারী এবং মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তিতে রূপান্তরিত করলেন। ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য যা যা করা দরকার তাই তিনি করেছেন। ইনি হলেন সেই ABM খায়রুল হক, যাকে ঘৃণা করতেও ঘৃণা হয়। আমার কাছে মনে হয় মনুষ্যত্ববিহীন যে লোকগুলোকে আমরা সমাজে এখনো দেখি, মানে তার যে মানসিক অবস্থা, তার যে মনুষ্যত্ববিহীনের মাত্রা যদি হিসাব করেন, তাহলে তার কয়েকটা জেনারেশন লাগবে। মানে খায়রুল হকের সন্তান, তারপরের সন্তান, তারপরের সন্তান, এভাবে 4টা-5টা জেনারেশন হওয়ার পর যদি তাদের গোষ্ঠী থেকে কোনো মানুষ বের হয়, অর্থাৎ তার অমানসিক মানে অমানবিক গুণাবলী বা মনুষ্যত্বহীনতার মাত্রাটা এই পরিমাণ, এটা রেকটিফাই হইতে 4টা, 5টা, 6টা জেনারেশন লাগতে পারে। শেখ হাসিনার পতন এবং এই পতনের পেছনে কারা আছে সেটি নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা আছে, পর্যালোচনা আছে। ভারত ইতিমধ্যেই নানা কথাবার্তা বলেছে, এমনকি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র কিছু কথাবার্তা বলেছেন। তাদের কথাবার্তাগুলো এইরকম যে এটা ISI করেছে, এটা কখনো কখনো তারা এটাও বলছেন এর সঙ্গে চায়না যুক্ত আছে, লন্ডন এবং লন্ডনের তো তারেক রহমান এবং ISI মিলে করেছে, আবার কখনো কখনো তারা বলছেন যে এটা যুক্তরাষ্ট্র করেছে। এবং বিশেষ করে এই কথাবার্তাগুলো অনেক বেশি হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে, এবং শেখ হাসিনার সমালোচনা, ভারতের ব্যর্থতা, পাশাপাশি এইসব ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক বেশি ব্যস্ত। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতের একটি বিখ্যাত পত্রিকা, এই গোটা বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণমূলক মতামত লিখেছেন ভারতীয় এই পত্রিকাটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সি রাজামোহন। ডক্টর সি রাজামোহনকে যারা রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র সমাজ নিয়ে ভাবেন এরকম বিজ্ঞানীদের মধ্যে একজন অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়, বিশ্লেষক হিসেবে বিবেচনা করা হয়। একটা সময় সম্ভবত বিশ্বের সেরা 100 জনের যে তালিকা, তার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমার ব্যক্তিগতভাবেও তার সঙ্গে কিছু সম্পর্ক আছে, একসঙ্গে কিছু অনুষ্ঠানে আমরা ছিলাম এবং তার বক্তৃতা কথাবার্তার সঙ্গেও আমার কম বেশি পরিচয় আছে। সো ডক্টর সি রাজামোহন ভারতীয় এই সংবাদ মাধ্যমটিতে যে বিভিন্ন তত্ত্ব ঘুরপাক আছে সেটি নিয়ে লিখেছেন। তার মধ্যে এটি হচ্ছে যে ভারতীয় গণমাধ্যমগুলো যেটা বলবার চেষ্টা করছে যে 84 বছর বয়সী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস, যাকে অনেকে CIA এর এজেন্ট বলে থাকেন, আসলে আওয়ামী লীগকে উৎখাত করবার নেতৃত্বটা তিনি দিয়েছেন এবং হাসিনার বাইরে সবচেয়ে বড় সমর্থক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি ভারতকেও তিনি রাজনীতি থেকে সরিয়ে দিয়েছেন। এটা ভারতীয় গণমাধ্যমের ধারণা, এরকম ভাবেই মিস্টার রাজামোহন লিখছেন। কিন্তু যারা জানেন, এটা আমার কথা, যে প্রফেসর ইউনূস আসলে এর ধারে কাছে ছিলেন না, সেই সক্ষমতা বা সেই সংযোগ সেগুলো তার ছিল না। যাই হোক, আমি এ কথা না বলে ওই যে সি রাজামোহনের কথাই যাই। তিনি প্রশ্ন রাখছেন যে আসলে কি তাই দীর্ঘদিন ধরে এই উপমহাদেশে, তার ভাষ্য, মিস্টার মোহনের ভাষ্য, যে ষড়যন্ত্র তত্ত্ব খুবই উপভোগ্য বিষয়, কারণ ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণ করবার কোনো দরকার হয় না, এই জন্য প্রমাণাদির দরকার হয় না, এবং আবার অনেক সময় তা অস্বীকার করবার জো থাকে না। ইন্দিরা গান্ধী তার কর্তৃত্ববাদী শাসন চালানোর সময় যখনই কোনো প্রতিরোধ বা আন্দোলনের মুখে পড়েছেন, ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা তিনি বলছেন, তখনই তিনি তার জন্য বিদেশি হাত, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA-কে দায়ী করেছেন। এরপরে মিস্টার রাজামোহন অনেক কথা লিখেছেন 75 সালের জরুরি অবস্থা জারি এবং অন্যান্য প্রসঙ্গ। এগুলো বলে তিনি যেটা বলছেন যে সম্প্রতি ঢাকায় একজন মিত্র হারানোর ধাক্কা দিল্লির অন্দরমহলে বিশৃঙ্খলার জন্ম দিয়েছে বলে মনে হয়। এটা আসলে ভারতীয়রা কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনার পতন হতে পারে, এবং সেটা ধারণা করতে পারে নাই বলেই তারা আসলে তাদের সকল ডিম একটা ঝুড়িতে রেখেছে, কোনো অপশন তারা খোলা রাখেনি। এমনকি আমাদের সুশীল সমাজে, গণমাধ্যমে যারা খানিকটা ডিসেন্ট ভয়েস শেখ হাসিনার ক্রিটিক করেছেন, সেই সূত্র ধরে ভারতীয় কোথাও কোথাও কখনো কখনো সমালোচনা করেছেন যে তোমরা ঠিক কাজটা করছো না, তাদের সঙ্গেও ভারতীয়রা, না ভারতীয় হাইকমিশন ঢাকায় না দিল্লি থেকে কোনো রকমের সংযোগ ছিল না, বরং যাদের সঙ্গে সংযোগ ছিল সেটাকেও তারা কেটে দিয়েছিলেন। তারা এতটাই ডিপেন্ডেন্ট ছিলেন আওয়ামী লীগের উপরে এবং এতটাই তারা কনফিডেন্ট ছিলেন। আমি আবার
ডক্টর সি রাজামনের কথা যাই, তিনি লিখছেন, আমি অবশ্য তার ইংরেজিটাকে বাংলা করে একটু বলবার চেষ্টা করছি, যে মনে রাখা দরকার ষড়যন্ত্র তত্ত্বগুলো রাজনৈতিক অপসংস্কৃতির জন্ম দেয় এবং সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করাকে নিরুৎসাহিত করে। যেটা আমরা দেখছি ভারতের ক্ষেত্রে। আসলে কোথায় আইএসআই, কোথায় তারেক রহমান, পারলে তো অনেক আগে অনেক কিছু করতেন, কিন্তু ওনারা ওই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে আছেন। এবং মিস্টার রাজামোহন লিখছেন যে শেখ হাসিনা যে দিনকে দিন জনপ্রিয় হয়ে পড়ছিলেন, তা বোঝার জন্য আপনার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার পড়ে না। সাধারণ মানুষের পালস বুঝলেই বোঝা যায়, সেটা ভারতীয়রা বোঝারই চেষ্টা করেন, যদিও তাদের ইনফিলট্রেশন, তাদের প্রভাব বলে অনেক বেশি বাংলাদেশে ছিল। সো মিস্টার মোহন লিখছেন যে তিনি নিজেই তার দলকে দুর্বল করে ফেলছিলেন এবং দলটিকে তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন, যেটা আমরা বহুদিন ধরে বলছি, এটা একটা পারিবারিক সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি বা প্রাইভেট এন্টারপ্রাইজে পরিণত হয়েছে। এবং মিস্টার মোহন আরও যেগুলো বলবার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এখন ষড়যন্ত্র তত্ত্বকে আঁকড়ে ধরছেন, এর জন্য আমরা অবশ্যই তার প্রতি সহানুভূতি জানাতে পারি। তিনি লিখছেন যে হাসিনা মনে করেন যুক্তরাষ্ট্র তাকে উৎখাত করেছে কারণ তিনি আমেরিকাকে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি বানাতে দিতে চাননি। শেখ হাসিনার কোনটা বিশ্বাসযোগ্য সেটাও একটা বিবেচনার দাবি রাখে। তিনি সেন্ট মার্টিন, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর দিয়ে দেবার কথা বলছেন। আর সেন্ট মার্টিন দিয়ে মার্কিনীরা কি করবে সেটা যে কোনো শিশুও বুঝতে পারে যে আসলে ওখানে কোনো বিমান ঘাঁটি করবার কোনো সুযোগই নেই, আর তারা এটা চায়নি, তারা বহুবার বলেছে। যাই হোক, মিস্টার সি রাজামোহন যেমনটা বলছেন যে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পর শেখ হাসিনাও এই অভিযোগ করেছিলেন। তো সব কথার পরে তিনি অনেকগুলো কথা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় কি করেছে, চীনকে মোকাবেলা করতে গিয়ে কি করেছে, সেসব বলে টলে তিনি বলছেন যে দক্ষিণ এশিয়ার ষড়যন্ত্র তাত্ত্বিকদের ঘোল লাগা কল্পনার শক্তিকে জাগিয়ে তোলার কাজ যে শুধু সিআইএ করে আসছে তা নয়, এই অঞ্চলের কোনো দেশের শাসন পরিবর্তিত হলে আজকাল আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা, মিস্টার সি রাজামোহন বলছেন, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে রকেও দায়িত্ব করা হয়। সেটা তো আমরা কম বেশি জানি। এবং বাংলাদেশে তো পলিটিশিয়ানদের মধ্যে একটা ধারণা আছে, ক্ষমতায় থাকতে হলেও র লাগবে, ক্ষমতা থেকে নামাতে হলেও র লাগবে, মানে ভারত লাগবে, এছাড়া তারা চিন্তাই করতে পারেন না। এবং তাদেরকে ছাড়া যে হয়েছে সম্ভব, শেখ হাসিনার মতো একটা প্রতাপশালী সরকারকে নামিয়ে ফেলা যে ভারতকে ছাড়াই সম্ভব এবং ভারতকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। অনেকে বলেন শেখ হাসিনার প্রোটেকশন ভারতীয়, আরে ইন্দিরা গান্ধীর মতো লৌহ মানবিকই তো রক্ষা করতে পারেনি ভারত, রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীকে ভারত রক্ষা করতে পারেনি, এগুলো আমরা কেন ভুলে যাই? যাই হোক, আমি যেহেতু রাজামোহনকে নিয়ে কথা বলছি, তার লেখা নিয়ে কথা বলছি, ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি আরও বলছেন যে আপনি যদি বলেন সিআইএ বাংলাদেশে একটি অভ্যুত্থান পরিচালনা করেছে, তাহলে ধরেই না হয় আপনি দিল্লিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটির বিষয়ে বেখবর থাকার জন্য অভিযুক্ত করছেন। আর সিআইএ করছে কিন্তু দিল্লি এই খবর রাখে না, তার মানে তারা ব্যর্থ, এটা মিস্টার সি রাজামোহন বলছেন। মানে যারা এই অভিযোগ করছেন তাদের কাছে এটা মেনে নিতে হবে যে আমরা আসলে আমাদের যোগ্যতা সক্ষমতার অনেক ঘাটতি রয়েছে। মিস্টার রাজামোহন আরও লিখছে যে বাংলাদেশের আজকের এই সংকটের উৎপত্তি ও বিস্তার এবং এই সংকট নজরদারির জন্য দিল্লির ব্যবস্থাপনার উপর ভারতের পক্ষ থেকে একটি গুরুতর ময়নাতদন্ত করতে হবে। আমি মনে করি যথার্থ কথা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে হাসিনার ক্ষমতা থেকে ছিটকে পড়া নিয়ে ভারতের অনুশোচনা করার বিস্তর কারণ আছে, কিন্তু গত কয়েকদিনে যা ঘটে গেছে সেই ঘটনাবলীর মধ্যে দিল্লিকে আটকে রাখা ঠিক হবে না। তিনি আরো বলছেন যে বাংলাদেশের এই নতুন ছাত্র আন্দোলন রাজনৈতিক উদারীকরণ এবং বৃহত্তর অর্থনৈতিক সুযোগ খুঁজেছে, সে কারণে দিল্লিকে অবশ্যই ছাত্র আন্দোলনের প্রতি সহানুভূতির বার্তা দিতে। এবং ভারতীয় প্রধান বিচারপতি তিনি কে বলেছেন যে বাংলাদেশকে দেখলে এবার বোঝা যাচ্ছে যে স্বাধীনতার মূল্য কি, স্বাধীনতার জন্য মানুষ তরুণরা যে বন্দুকের নলের সামনে, সেটা তিনি বলেননি কিন্তু আমি বলছি তিনি সেটাই বোঝাতে চেয়েছেন, বুকের রক্ত ঢেলে দিতে পারে, সেটা কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে। কাজে স্বাধীনতার মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো কিছুর বিনিময়ে মানুষ স্বাধীনতা চাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি আরেকটা লেখা নিয়েও খানিকটা এই আলোচনার সূত্র ধরে আলোচনা করতে চাই। এটি ছাপা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টে, একটু ভিন্ন আঙ্গিকের লেখা, যে শেখ হাসিনাকে যে ভারত আশ্রয় দিল, এটা দিয়ে ভারত আসলে কি গেইন করতে চাচ্ছে। বোঝাই যাচ্ছে তারা তাকে বলছেন যে তিনি তাদের অতিথি, তাকে রক্ষা করতে হবে, কিন্তু সেটা কি বাংলাদেশের আন্দোলনকামী মানুষকে কোনো ভালো বার্তা দিচ্ছে, কিংবা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে কি কোনো ভালো বার্তা দিচ্ছে? তাকে এটাই প্রমাণ করছে যে শেখ হাসিনাকে আসলে তারা যে কোনো মূল্যে টিকিয়ে রাখবার জন্য যে অভিযোগ বাংলাদেশিদের, সেই অভিযোগকে প্রতিষ্ঠিত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট, এটা বোঝাই যাচ্ছে যে চাইনিজ মিডিয়া আউটলেট, তারা বলছে যে শেখ হাসিনার পদত্যাগ নতুন দিল্লির প্রতিবেশী প্রথম নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। নেইবারহুড ফার্স্ট যে নরেন্দ্র মোদীর ফরেন পলিসি, সেটার উদ্বেগ বাড়িয়েছে। তারা বলছেন যে হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সাথে ভারতের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে, আস্থাহীনতা আরও তৈরি করেছে, এবং হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া, যেটা আমি যোগ করছি, আঞ্চলিক সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট নিবন্ধ বলছে যে বাংলাদেশের অন্যতম, অনেক বড় নিবন্ধ, আমি অনেক অংশ বাদ দিয়ে বলছি, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াতে ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের পরিবর্তে চীন এবং পাকিস্তানের সাথে বেশ ঘনিষ্ঠ। প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশে চীনের প্রভাব বিশেষভাবে শক্তিশালী, এটা তারা বলছে বটে, প্রভাবটা আছে, আমি অস্বীকার করবো না। আমি অন্য শিওর এখন বিএনপির সঙ্গে কতটা চীনের শপথ আছে। চীন বিএনপির উপরে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাইওয়ানের ট্রেড সেন্টার করা নিয়ে তারা তখনই অসন্তুষ্ট ছিল। তবে বিএনপির মধ্যে চীন ঘেঁষা, ভারত ঘেঁষা লোকজন আছে, পশ্চিম ঘেঁষা খুব দুই একজন বাদে খুব একটা ভালো তাদের সম্পর্ক নেই। কিন্তু বাংলাদেশে আসলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা ব্লকের সঙ্গে বাংলাদেশকে নিবিড় সম্পর্ক করতে হবে, এটা আমার মতামত।
চীনারা অবশ্যই সেটা চায় না, তারা চায় ভারতকে কাউন্টার করে চীনকে এখানে প্রতিষ্ঠিত করতে। যাই হোক, সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধে বলা হচ্ছে যে নেপালের কেপি শর্মা আলী, যাকে চীনপন্থী বলে মনে করা হয় এবং আগে আঞ্চলিক বিরোধে ভারতের সাথে যার দ্বন্দ্ব ছিল, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এসেছেন। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। তারা লিখছে যে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আরও কিছুটা ধাক্কা দিতে পারে, কারণ বামপন্থী এনপিপি ন্যাশনাল পিপলস পাওয়ার অ্যালায়েন্সের সম্ভাব্য বিজয় ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শ্রীলঙ্কার বৈদেশিক নীতির অভিমুখে যথেষ্ট অনিশ্চয়তার মুখে ফেলবে। তারপরে তারা আরও অনেক কথা বলেছেন, সেগুলো বলতে গিয়ে অন্যান্য দেশের প্রসঙ্গগুলো আলোচনা করেছেন, সেগুলো প্রসঙ্গে আমি যাই, সময় আমার হাতে কম। ভারতের জন্য তার প্রতিবেশী নীতিকে পুনরায় সংজ্ঞায়িত করবার সময় এসেছে। সব কথা মূলত তারা যেটা বলছেন, বিশেষ করে এটা ডক্টর শ্রীরাধা দত্তকে উদ্ধৃত করে বলছেন, ভারতীয় একজন গবেষক, আমাদের বাংলাদেশ অত্যন্ত পরিচিত, বাংলাদেশকে নিয়েও তিনি যথেষ্ট কাজ করেন, আমার অত্যন্ত ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ ডক্টর শ্রীরাধা দত্ত বলছেন যে ভারতকে প্রতিবেশী প্রথম নীতি থেকে বিচ্যুত হলে চলবে না, যে কোনো পরিস্থিতি সেই নীতি মেনে চলতে হবে, এমনকি কঠিন পরিস্থিতি ভারতকে দেখতে হবে প্রতিবেশীদের সাথে কতটা ভালো কাজ করা যায়। কথাটা খুব ভালো, কিন্তু ভারত সেটা করছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। আমার আরেক বন্ধু মাইকেল কুগেলম্যান, যিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড্রো উইলসন সেন্টারে কাজ করছেন, তিনি মনে করেন যে বাংলাদেশের পরিস্থিতি এখনো ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে। কথা ঠিক, এবং বাংলাদেশ এটা বোঝে বাংলাদেশ সতর্ক, ভারত কি করতে পারে না করতে পারে। ভারত যে কোনো সময় বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে পারে, কিছুটা চেষ্টা তারা হয়তো করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কিন্তু তাদের মাথায় রাখতে হবে বাংলাদেশকে অশান্ত করে তারা নিজেরা শান্তিতে থাকতে পারবে না। এবং দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকেই তারা আসলে কাছে টেনে নিতে পারে, এবং সেটা নিলে তার জন্য মঙ্গল হবে, সেটা না করলে তার জন্য বিপদটা সবসময় থাকবে, তাকে একটা অস্থিরতার সংকটের অনিশ্চয়তার মধ্যে সবসময় থাকতে হবে। এই হচ্ছে মোটা দাগে মূল কথা, যে ভারত আসলে রাইট ট্র্যাকে নেই। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ভিপিনুরুল হক নূরের কথা শুনেছেন, এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এবং ফজলে নূর তাপস এবং শেখ হাসিনা সহ আরও অনেকের বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ রয়েছে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু বিস্তারিত আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর এখন পর্যন্ত যারা আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা সবাই জানেন যে আমরা এই চ্যানেলে কিন্তু সবসময় নিত্য নতুন আপডেটগুলো এবং গরম গরম সকল খবরগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। তো যদি আপনারা দেশ এবং বিদেশের এবং সব ধরনের খবর যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।